ইমামদের ভাতা বাড়াতে হবে, পুরোহিতদের ভাতাও বাড়াতে হবে, কিন্তু কতটা আর কবে থেকে, এই প্রশ্নের উত্তর কিন্তু খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের শাসক দলকে খুঁজে বের করতে হবে। কারণ এখন যেটা গুজগুজ ফুসফুস করে চারিদিকে খবর হিসেবে উঠে আসছে, একেবারে ভোটের আগে সেটা যাতে দাবানলে পরিণত না হয় সেটা পশ্চিমবঙ্গের শাসক দলকে নিশ্চিত করতে হবে। আরো বিশেষ করে সেই সময় দাঁড়িয়ে যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি এবং শুভেন্দু অধিকারী ঠিক করেই নিয়েছেন যে হিন্দু ভোটটাকেই তারা তুরুপের তাস হিসেবে ব্যবহার করবেন, হিন্দু ভোটের ওপরে ভর করেই তারা জিতবেন, এই বার্তা তারা দিতে শুরু করে দিয়েছেন। মুসলিম ভোট দরকার নেই, হিন্দুরা এককাট্টা হয়ে যদি একটা ভোট ব্যাংকে পরিণত হয়ে বিজেপিকে ভোট দেয় তাহলেই আমরা জিতে যাব, হিন্দু ভোট আমাদের দরকার। এই নিয়ে যখন তারা এগোতে শুরু করে দিয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কাউন্টার করবেন কি করে, এর পাল্টা তিনি আবার কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা বলা ভালো তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে কিন্তু এটাকে কাউন্টার করার একটা উপায় রয়েছে, একটাই উপায়, আর সেটা হলো ভাতা। এই বছর 2025-এ দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত গোলে প্রচুর টাকা বেরোচ্ছে, প্রচুর টাকা পয়সা দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, ভাতার পরিমাণ বাড়বে, অনুদানের কথা ঘোষণা করা হবে, বাংলার বাড়ির টাকা আসবে, 50 দিনের কাজ আসবে, এবং এই সারা বছরে যত টাকা পয়সা খরচ হবে সেগুলো সব 2026-এ গিয়ে ভোটে পরিণত হবে। সুন্দর এবং সহজ এবং এফেক্টিভ একটা প্ল্যান, কোনো সমস্যা নেই। এবার এই যে ভাতা অনুদান এত কিছু এবছরে দিতে হবে, এত খরচ রয়েছে, সেসব নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে ঠিক করেই রেখেছেন। কিন্তু এর মধ্যে যদি কোনো নতুন খরচ ঢুকে পড়ে বা পুরনো খরচের পরিমাণ অনেকটা বেড়ে যায়, তখন কি হবে? নিশ্চয়ই প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করবেন, ভালোই ভালোই বোঝাবেন, রেগে রেগে বোঝাবেন, কিন্তু না বোঝার মতো পরিস্থিতি যদি তৈরি হয় যে যাই বলুন না কেন আমরা বুঝবো না, কিংবা কথা বলার বা বোঝানোর কোনো জায়গায় নেই, টাকা দিতে হবে মানে হবে, এই পরিস্থিতি যদি তৈরি হয়, তখন সেই টাকাটা কোথা থেকে জোগাড় করা হবে? দেখুন, সমস্যার সূত্রপাতটা কোথায় বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? তিনি এই যে যেটা ইউপিএ জোট এখন ইন্ডিয়া জোট হয়ে গেছে, সেই ইন্ডিয়া জোটে রয়েছেন। তো ইন্ডিয়া জোটেই তার এক শরিক রয়েছেন, যিনি আবার নিজের রাজ্যে জেতার জন্য একখানা ফন্দি বের করেছেন, আর সেই ফন্দির ফলেই মমতা বন্দ্যোপাধ্যায়ও খানিকটা সমস্যায় পড়ছেন। ফন্দি বের করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে একখানা নতুন স্কিমের কথা ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল, যেখানে দিল্লিতে হিন্দু পুরোহিত এবং শিখ গুরুদ্বারার যে গ্রন্থীরা রয়েছেন তাদের ভাতা দেওয়া হবে। আর সেই পরিমাণটা কত না, দিল্লির বিধানসভা নির্বাচনের আগে হিন্দু পুরোহিত এবং শিখ গ্রন্থীদের জন্য মাসে 18,000 টাকা করে ভাতা দেওয়া হবে। মাসে 18,000। একবার ভাবুন, কোনো একজন বেকার যুবক বা যুবতী আজ যদি একটা চাকরি পান যেখানে মাসে তিনি 18,000 টাকা পাবেন, সেই টাকায় তার সংসার চলবে এবং সেটা তার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। একটা 18,000 টাকা রোজগার করতে মানুষকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, 18,000 টাকার একটা চাকরি জোগাড় করাও এখন বিরাট বড় একটা ব্যাপার। এতটাই বেকারত্ব বেড়ে গেছে, চাকরির পরিমাণ কমে গেছে এবং কম্পিটিশন এতটা বেড়ে গেছে, সেখানে বলা হচ্ছে সরকারের তরফ থেকে মাসে 18,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এটা একটা সরকারি অনুদান, অর্থাৎ এখানে একটা গ্যারেন্টি রয়েছে যে প্রত্যেক মাসেই টাকাটা আসবে। চাকরির মতো অনিশ্চিত নয় যে কোনো দিন চলে যেতে পারে। যাই হোক, এবার দিল্লিতে এই ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এখানেই আপনাদের জানিয়ে রাখি, দিল্লিতে ইমামদের ভাতার পরিমাণ 10,000 টাকা থেকে বাড়িয়ে 18,000 টাকা অলরেডি করা হয়েছে। যদিও সেই ইমামরা এই অভিযোগ কিছুদিন আগেই করেছেন, এমনকি এর জন্য তারা প্রোটেস্টও করেছেন যে তারা এই ভাতা সময় মতো পাচ্ছেন না, কিন্তু ভাতার প্রতিশ্রুতি সেটা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে হিন্দু পুরোহিত, শিখ গ্রন্থী, মুসলিম ইমাম সকলে পাবেন মাসে 18,000 টাকা, অরবিন্দ কেজরিওয়ালের প্রতিশ্রুতি। অরবিন্দ কেজরিওয়াল যখন দিল্লিতে প্রথম ক্ষমতায় এসেছিলেন, অনেকেই বলেছিলেন শিক্ষিত ব্যক্তি, কম বয়স, আইআইটি থেকে পড়াশোনা করেছেন, আমলা ছিলেন, এত শিক্ষিত একজন মানুষ রাজনীতিতে এসেছেন, ক্ষমতা পেয়েছেন, খুব ভালো কথা, তিনি নিশ্চয়ই দিল্লির বেকারদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করবেন, চাকরি বাকরির ব্যবস্থা করবেন। তো সেই নদীর জল এখন কোথায় এসে দাঁড়িয়ে আছে ভাবুন, অরবিন্দ কেজরিওয়াল মাসিক 18,000 টাকা ভাতার কথা ঘোষণা করে দিয়েছেন। এই যে পুরোহিত, ইমাম, মুয়াজ্জিমদের ভাতার বিষয়টা আপনি যদি একদম প্লেবুক খুলে দেখেন, তাহলে এটা হচ্ছে প্রশান্ত কিশোরের আইপ্যাকের প্লেবুক। একদম প্রশান্ত কিশোরের মাথা থেকে বেরোনো সেই ভাতা অনুদানের যে আইডিয়াটা, মহিলাদের জন্য আলাদা করে প্রকল্প, মহিলা ভাতা, বার্ধক্য ভাতা, নানা রকম ভাতার ঘোষণা যেটা প্রশান্ত কিশোর শুরু করেছিলেন, এখন তো মোটামুটি সেটা প্রত্যেকটা রাজ্যে নির্বাচন জেতার জন্য ম্যান্ডেটরি, বাধ্যতামূলক হয়ে গেছে। এই মহিলাদের জন্য আলাদা একটা ভাতার ঘোষণা করা, এটা একটা বাধ্যতামূলক প্রতিশ্রুতির জায়গা
জায়গায় পৌঁছে গেছে। এখন এই ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত, গ্রন্থি তাদের জন্য যে ভাতার ঘোষণাটা করা হচ্ছে, দিল্লিতে এই ঘোষণা করা হয়েছে, এটাও কিন্তু আস্তে আস্তে সেই রকমই বাধ্যতামূলক প্রতিশ্রুতির জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। দেখবেন প্রত্যেকটা নির্বাচনে এবারে এই ধরনের প্রতিশ্রুতি করতেই হবে, সেই রকম একটা জায়গায় চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গেও এই ভাতা দেওয়া হয়, তবে পরিমাণটা কম। আপনারা জানেন পশ্চিমবঙ্গে ইমামদের মাসিক 3,000 টাকা, মুয়াজ্জিমদের মাসিক 1,500 টাকা এবং পুরোহিতদের মাসিক 1,500 টাকা করে ভাতা দেওয়া হয়। এই ভাতা দেওয়া নিয়েও কম জল ঘোলা হয়নি, এই নিয়েও অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে, তারপরে গিয়ে এই ভাতাটা তারা পান। এইবার যখন জানা যাচ্ছে একটি রাজ্যে দুম করে এই ভাতার পরিমাণটা 18,000 টাকা করে দেওয়া হয়েছে প্রতি মাসে, তখন পশ্চিমবঙ্গের যে ইমাম, মুয়াজ্জিম, পুরোহিতরা রয়েছেন তাদেরও দাবি যে এই পরিমাণটা বাড়ানো হোক। যেমন ফুরফুরা শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী তিনি বলছেন যে অরবিন্দ কেজরিওয়াল খুবই ভালো কাজ করেছেন, এখানেও তো পুরোহিতরা রয়েছেন, ইমাম, মুয়াজ্জিমরা রয়েছেন, তাদের ভাতার পরিমাণ তো অবশ্যই বাড়ানো উচিত। আমাদের কিছু বলার আগেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই ভাতার পরিমাণ বাড়ানো উচিত ছিল। আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এটা দেখবেন এবং ভাতার পরিমাণ বাড়াবেন। আমরা দাবি করছি যে পুরোহিত এবং ইমামদের ভাতার পরিমাণ বাড়ানো হোক। এবার এইটা শুধুমাত্র একজন বলছেন তা কিন্তু নয়। নাখোদা মসজিদের ইমাম তিনি বলছেন যে আমি সরকারের কাছে দাবি রাখবো, আবেদন করব যে প্রত্যেক মাসে ইমামদের যেন 20,000 টাকা করে ভাতা দেওয়া হয়, তাহলে তারা একটু সাহায্য পাবে, তাদের ভালো হবে। পশ্চিম মেদিনীপুরের ইমাম, মুয়াজ্জিমরাও একই কথা বলছেন। তাদের বক্তব্য হচ্ছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে গিয়ে তো আমাদের হতাশ করা হলো, এত হৈ হৈ করে ডেকে মাত্র 500 টাকা ভাতা বাড়ানো হলো। তারই সঙ্গে তাদের আরো দাবি রয়েছে ভাতা ছাড়াও। তারা বলছেন শুনেছিলাম ইমাম, মুয়াজ্জিমদের খরচ বাবদ কিছু দেওয়া হবে, সেটা দেওয়া হয়নি। শুনেছিলাম বাড়ি দেওয়া হবে, সেটাও হয়নি। এখন এই ভাতার পরিমাণ অবশ্যই বাড়ানো উচিত। পশ্চিমবঙ্গের যে পুরোহিত সংগঠন রয়েছে, পুরোহিতদেরও কিন্তু একই বক্তব্য। পশ্চিমবঙ্গের পুরোহিত দেবাশিস চক্রবর্তী বলছেন, দেখুন দিল্লির পুরোহিত আলাদা আর পশ্চিমবঙ্গের পুরোহিত আলাদা, ব্যাপারটা তো এরকম নয়। ভাতা অবশ্যই করে বাড়ানো উচিত। পশ্চিমবঙ্গেও আমরা আশা রাখছি যে এই পরিমাণটা বাড়ানো হবে। এমনিতে এখন যে ভাতাটা দেওয়া হয় সেটাও তো আমাদের মধ্যে সবাই পান না, আর যে পরিমাণে ভাতা দেওয়া হয় সেটা দিয়ে কিন্তু সংসার চলে না। এবার বুঝতেই পারছেন যে এই দাবিটা কিন্তু আস্তে আস্তে জোরালো হচ্ছে, তবে এই দাবি প্রথমবার তোলা হচ্ছে তা কিন্তু নয়। 2023-এ ইমাম, মুয়াজ্জিমদের সংগঠন এবং পশ্চিমবঙ্গে পুরোহিতদের সংগঠন তারা সম্মিলিতভাবে এই দাবি করেছিলেন যে তাদের ভাতার পরিমাণটা বাড়িয়ে মাসিক ন্যূনতম যেন 10,000 টাকা করা হয়। সেই সময় তারা এই দাবি রেখেছিলেন, তারা বারবার এই আবেদন করেছিলেন, কোনো রকমে সেটাকে থামানো গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল সরকার কোনো রকমে সেটাকে থামিয়েছিল। কিন্তু এখন যখন এই খবর সামনে এসেছে যে দিল্লিতে 18,000 টাকা করে মাসে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু এটা সকলেই বলছেন, এই খবর সামনে উঠে আসছে যে আসন্ন বিধানসভা নির্বাচন যেটা পশ্চিমবঙ্গের রয়েছে 2026-এ, তার আগে এই ভাতার পরিমাণ বাড়িয়ে যাতে 18,000 টাকা করা হয়, পশ্চিমবঙ্গের পুরোহিত এবং ইমাম, মুয়াজ্জিমদের সংগঠনের তরফ থেকে সম্মিলিতভাবে জোরালোভাবে এই দাবি করা হবে। এবার এখানে যেটা হতে পারে যে এই সংখ্যাটা 18 বা 20,000-এ হয়তো পৌঁছাবে না, কিন্তু ওই এক অঙ্কের যে সংখ্যা রয়েছে সেটা একটা 2 অঙ্কের সংখ্যায় গিয়ে থামতে পারে। এইখানে আপনি এবার এটাকে 3 রকম ভাবে দেখতে পারেন। প্রথমত একটা তরজা হতেই পারে যে কাকে বেশি ভাতা দেওয়া উচিত, সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক হতে পারে। দ্বিতীয় হতে পারে তাহলে এটাই এখন হবে, চাকরি বাকরি পড়াশোনা করে তো কোনো লাভ নেই, তাহলে পুরোহিত বা ইমাম, মুয়াজ্জিম বা গ্রন্থি হওয়ার জন্য আমরা চেষ্টা করি, সেটা হলে তবু একটা মাসে 10,000, 18,000, 20,000 যাই হোক না কেন কিছু একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট পাওয়া যাবে। আবার হিন্দুদের ক্ষেত্রে তো ব্রাহ্মণ না হলে আপনি পুরোহিত হতে পারবেন না, সেক্ষেত্রে ওই IPS, WBCS এই সমস্ত পড়ার জন্য যেরকম কোচিং সেন্টার এবং সেখানে যেরকম দুর্নীতি, সেই রকম এখানে ব্রাহ্মণ না হয়েও ব্রাহ্মণের সার্টিফিকেট নিয়ে কেউ পুরোহিত হয়ে যাচ্ছেন, এইরকম দুর্নীতির খবর আবার ভবিষ্যতে সামনে আসবে কিনা কেই বা জানে। যাকগে, তো এই কি তাহলে উপায় বেঁচে থাকলো? এবং অবশ্যই তৃতীয় যে প্রশ্নটা উঠে আসে তাহলে সেটা হলো, তাহলে এইভাবেই তো দিন কেটে যাবে, ভাতায় ভাতায় দিন কেটে যাবে, তাই তো আমাদের? দেখুন 2026-এ তৃণমূল কংগ্রেসের জন্য পুনরায় সরকার গঠন করাটা যথেষ্ট কঠিন একটা চ্যালেঞ্জ। এটা শুধুমাত্র বিরোধীদের জন্য চ্যালেঞ্জ তা নয়, তারই সঙ্গে এত বছর ধরে যে সরকার ক্ষমতায় থেকেছে তাদের বিরুদ্ধে মানুষের প্রচুর ক্ষোভ বিক্ষোভ, প্রচুর অভিযোগ রয়েছে, তাদের প্রচুর ভুল, প্রচুর দুর্নীতির অভিযোগ সামনে মানুষের রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এত অভিযোগ, এত ক্ষোভ বিক্ষোভের মাঝখানেও মানুষকে তুষ্ট করে তাদের ভোটটা পাওয়ার জন্য নানা রকম পদ্ধতির অবলম্বন তো করতেই হবে। বৈতরণী পার করার জন্য যা করা দরকার সেসব তো করতে
করতেই হবে। অতএব ভাতা তো আসবেই, কিন্তু সেটা কার জন্য আসবে, কতটা আসবে, ভাতা তো বাড়বেই, কাদের জন্য বাড়বে, কতটা বাড়বে আর কবে বাড়বে সেটাই দেখার অপেক্ষা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।